আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চে আলোচনায় আমাদের আজকের অতিথি 18 এপ্রিল রাত তখন 11টা 50 মিনিট। পারস্য উপসাগরের নীল জলরাশিতে ভেসে চলা বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসির মালিকানাধীন জাহাজ এমবি বাংলার জয়যাত্রা যখন ওমান সাগরের প্রবেশদ্বার অর্থাৎ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালীতে প্রবেশ করে, তখন জাহাজের 31 জন নাবিকের চোখে ছিল দীর্ঘ 40 দিনের বন্দিদশা থেকে মুক্তির স্বপ্ন। কয়েক ঘন্টা আগেই ইরান ঘোষণা করেছিল বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এই প্রণালীটি সম্পূর্ণ উন্মুক্ত করা হয়েছে, কিন্তু সেই স্বপ্ন দীর্ঘস্থায়ী হয়নি। রাত 12:30টার দিকে ইরানীয় নৌবাহিনীর পক্ষ থেকে আসা একটি রেডিও বার্তা সব উলটপালট করে দেয়। নির্দেশ আসে, সব জাহাজের ইঞ্জিন বন্ধ করো এবং যেখানে আছো সেখানেই স্থির থাকো। আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর সুনির্দিষ্ট অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালী অতিক্রম করতে পারবে না। এ নিয়ে তিনবার চেষ্টা করেও হরমুজ প্রণালী পার হতে পারেনি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমবি বাংলার জয়যাত্রা। প্রশ্ন হলো, কেন বারবার বাংলাদেশের এই রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজটিকে ইরান ফিরিয়ে দিচ্ছে, অথচ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে হরমুজ প্রণালীতে বাংলাদেশের কোনো জাহাজ আটকে রাখা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে ইরান। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না। এর পিছনে কি কেবলই কারিগরি বা অনুমতির অভাব, নাকি এর গভীরে লুকিয়ে আছে 2026 সালের মধ্যপ্রাচ্যের বৃহত্তর ভূ রাজনৈতিক দ্বন্দ্ব, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং একটি নতুন বিশ্ব ব্যবস্থার দর কষাকষির জটিল সমীকরণ? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের অনেক গণমাধ্যমের তথ্য হলো, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমবি বাংলার জয়যাত্রাকে সবশেষ 17 এপ্রিল ইরান দ্বিতীয় দফায় হরমুজ পার হওয়ার পথে আটকে দিয়েছে। তবে আমাদের অনুসন্ধান বলছে 2 নয় 3 দফায় আটকে দেওয়া হয়েছে জয়যাত্রার যাত্রা। 2026 সালের 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের আকাশে যখন মিসাইল ও ড্রোনের আনাগোনা শুরু হয়, তখন বাংলাদেশি শিপ এমবি বাংলা জয়যাত্রা ছিল দুবাইয়ের জেবেল আলী বন্দরে। ওই দিন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর এক ভয়াবহ বিমান হামলা চালায়, যাকে বলা হচ্ছে ইতিহাসের অন্যতম বিধ্বংসী ডেকাপিটেশন স্ট্রাইক। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার সংবাদে পুরো অঞ্চল অগ্নিগর্ভ হয়ে ওঠে। এর পরপরই ইরান প্রতিশোধমূলক হামলা শুরু করে এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। বাংলার জয়যাত্রা গত 26 জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছিল। 26 ফেব্রুয়ারি এটি কাতারের মেসাইদ বন্দর থেকে 38,800 টন স্টিল কয়েল নিয়ে দুবাইয়ের জেবেল আলী বন্দরের 10 নম্বর টার্মিনালে ভেড়ে। কিন্তু পণ্য খালাস শুরু হওয়ার আগেই যুদ্ধ শুরু হয়ে যায়। 2রা মার্চ একটি মিসাইল জাহাজটি থেকে মাত্র 200 মিটার দূরে একটি তেলের রিজার্ভারে আঘাত হানে। সেই ভয়াবহ অগ্নিকাণ্ড এবং যুদ্ধের দামামা 31 জন বাংলাদেশি নাবিককে এক চরম মানসিক সংকটে ফেলে দেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল, জেবেল আলীতে পণ্য খালাস শেষ করতে 11 মার্চ পর্যন্ত সময় লেগে যায়। এরপর থেকেই শুরু হয় জাহাজটির ফেরার লড়াই, যা আজ অবধি সফল হয়নি। গত 8 এপ্রিল পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সাময়িক 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষিত হয়। এই সুযোগে বিএসসি সিদ্ধান্ত নেয় জাহাজটিকে বের করে আনার। এমবি বাংলার জয়যাত্রা ততক্ষণে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে 37,000 টন ফসফেট সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। জাহাজটির গতি ছিল 9.5 নটিক্যাল মাইল এবং ধারণা করা হয়েছিল 4 মে নাগাদ এটি গন্তব্যে পৌঁছাবে। কিন্তু 10 এপ্রিল জাহাজটি যখন হরমুজ প্রণালীর 60 নটিক্যাল মাইলের মধ্যে পৌঁছায়, তখন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি থেকে কোনো অনুমতি মেলেনি। চিফ ইঞ্জিনিয়ার রাশিদুল হাসানের মতে, তারা রেডিও মারফত বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তেহরান থেকে কোনো সবুজ সংকেত আসেনি। নিরাপত্তার কথা চিন্তা করে জাহাজটি তখন দিক পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দরের কাছে নোঙর করতে বাধ্য হয়।
এর আগেও একবার যুদ্ধ পরিস্থিতির মধ্যে জাহাজটি পরবর্তী বাণিজ্যিক গন্তব্যে পৌঁছাতে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে হরমুজ প্রণালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তখন আমিরাতের কোস্ট গার্ড সদস্যরা ওই পথে না আগানোর পরামর্শ দিলে জাহাজটি আবার ফিরতে বাধ্য হয়। প্রশ্ন হলো, কেন যুদ্ধবিরতির মধ্যেও অনুমতি মিলল না? এর কারণ লুকিয়েছিল আইআরজিসির নতুন সামরিক কৌশলে। ইরান দাবি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে হামলা চালাচ্ছে, তাই তারা কোনো শত্রু সংশ্লিষ্ট জাহাজকে বিনা অনুমতিতে পার হতে দেবে না। যদি বাংলাদেশ সরাসরি যুদ্ধের কোনো পক্ষ নয়, কিন্তু জাহাজটি যে পণ্য মানে সার বহন করছিল তা ছিল সৌদি আরবের, যা ইরানের বর্তমান ভূ রাজনৈতিক শত্রু হিসেবে বিবেচিত হচ্ছিল। 17 এপ্রিল বিকেলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নাটকীয় ঘোষণা আসে। তারা জানায়, লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রেক্ষিতে হরমুজ প্রণালীর সকল বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করা হয়েছে। এই সংবাদটি বিশ্ব জ্বালানি বাজারে কিছুটা স্বস্তি দিল। সামুদ্রিক বিশেষজ্ঞদের জন্য ছিল এক ধোঁয়াশা। বিএসসি এই সুযোগটি হাতছাড়া করতে চায়নি। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক দ্রুত জাহাজটিকে নোঙর তুলে যাত্রা করার নির্দেশ দেন। রাত 9টায় জয়যাত্রা যাত্রা শুরু করে। ওই সময় কেবল বাংলাদেশি জাহাজটি নয়, প্রায় 100টিরও বেশি বাণিজ্যিক জাহাজ পারস্য উপসাগর থেকে বেরিয়ে আসার জন্য একসাথে ইঞ্জিন চালু করে। জয়যাত্রা রাত 11টা 50 প্রণালীর প্রবেশ মুখে পৌঁছায়। কর্মকর্তাদের ধারণা ছিল ভোর 3টার মধ্যে এটি ওমান সাগরের নিরাপদ জলসীমায় পৌঁছে যাবে, কিন্তু রাত 12টা 30 আবারও সেই পরিচিত রেডিও বার্তা। ইরানি নৌবাহিনী নির্দেশ দেয়, ইঞ্জিন বন্ধ করো। বিষয়টি নিশ্চিত করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক টিবিএসকে বলেছেন, এটা খুবই দুঃখজনক। অনুমতি চাওয়ার পর তা প্রত্যাখ্যান করে কোনো বার্তা না দেওয়ায় তারা মনে করেছিলেন প্রণালীটি উন্মুক্ত করা হয়েছে। এই সময় প্রায় 40টার মতো বাণিজ্যিক জাহাজ হরমুজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জয়যাত্রাও তাদের পথ অনুসরণ করে এগোতে থাকে। সাধারণভাবে মনে করা হচ্ছে এই হঠাৎ বাধা দেওয়ার পেছনে কাজ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইরান হরমুজ খুলে দিলেও মার্কিন নৌবাহিনী ইরানের সকল বন্দরের উপর অবরোধ বজায় রাখবে যতক্ষণ না একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি হচ্ছে। ইরানের আইআরজিসির পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আবারও বাণিজ্যিক জাহাজগুলোকে বাধা দেওয়া শুরু করে। ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিব স্পষ্ট জানিয়ে দেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের পোর্টগুলোতে অবরোধ অব্যাহত রাখে, তবে ইরানও হরমুজ প্রণালীতে কাউকে বিনা অনুমতিতে নড়তেও দেবে না। মূলত ট্রাম্পের অনড় অবস্থান এবং ইরানের পাল্টা কৌশলের মাঝখানে পিষ্ট হয় বাংলার জয়যাত্রা। প্রশ্ন হলো, ইরান কেন বাংলাদেশের এই জাহাজটিকে বারবার আটকাচ্ছে, অথচ গত 1 এপ্রিল ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, তারা বাংলাদেশের 6টি জ্বালানি জাহাজকে নিরাপদে পার হওয়ার অনুমতি দিয়েছেন। তাহলে তিনবার কেন বাংলাদেশি শিপ জয়যাত্রা যাত্রা আটকে গেল? এর প্রথম কারণ হতে পারে আইআরজিসির 10 দফা প্রস্তাব ও মাশুল বিতর্ক। ইরান গত 9 এপ্রিল একটি 10 দফা প্রস্তাব পেশ করে, যা এই অঞ্চলের সামুদ্রিক বাণিজ্যের নিয়ম পুরোপুরি বদলে দিতে চায়। এই প্রস্তাবের 2 নম্বর ধারায় বলা হয়েছে, হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আইআরজিসির হাতে এবং প্রতিটি জাহাজকে এই জলপথ ব্যবহারের জন্য টোল বা মাশুল দিতে হবে। দেখা গেছে চীন, মালয়েশিয়া এবং ভারতের কিছু জাহাজকে ইরান পার হতে দিয়েছে, কারণ তারা আইআরজিসির সাথে সমন্বয় করেছে এবং অনেক ক্ষেত্রে এই অনানুষ্ঠানিক মাশুল পরিশোধ করেছে। কিন্তু বিএসসি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে কোনো অনানুষ্ঠানিক মাশুল দিতে রাজি হয়নি, যা জাহাজটি আটকে যাওয়ার একটি প্রধান কারণ হতে পারে। দ্বিতীয়ত আছে বাংলাদেশের প্রতিক্রিয়ায় ইরানের অসন্তুষ্টি। ইরানি রাষ্ট্রদূত জাহানাবাদী একটি সংবাদ সম্মেলনে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছিলেন। বাংলাদেশ সরকার ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলার বিরুদ্ধে যথেষ্ট কঠোর ভাষায় নিন্দা জানায়নি। তিনি বলেছিলেন, বাংলাদেশ একটি বন্ধু দেশ হলেও ইরানের সংকটের সময় দেশটির নীরবতা দুঃখজনক। এই কূটনৈতিক শীতলতার প্রভাব বাংলার জয়যাত্রার উপর পড়েছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। ইরান সম্ভবত এই জাহাজটিকে একটি লিভারেজ বা দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যাতে ঢাকা তাদের পক্ষে
আরো জোরালো অবস্থান নেয়। সবশেষ কারণটি হলো কার্গোর উৎস ও গন্তব্যের সমীকরণ এক জটিল ভূ রাজনৈতিক হিসাব। বাংলার জয়যাত্রা বহন করছে সৌদি আরবের রাস আল খায়ের বন্দরের সার। 2026 সালের যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি আরব এবং ইরানের সম্পর্ক আবারও তলানিতে ঠেকেছে। ইরান মনে করছে সৌদি আরবের পণ্য পরিবহন করে এমন জাহাজগুলোকে অবাধে যাতায়াত করতে দিলে তা ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিপরীতে অন্য রাষ্ট্রের অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করবে। উপরন্তু জাহাজটির বর্তমান চার্টারার হলো সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি দাভা সিঙ্গাপুর। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো সম্ভবত এই চার্টারের সাথে ইসরায়েলি বা মার্কিন সংযোগ খতিয়ে দেখার অজুহাতে অনুমতি ঝুলিয়ে রেখেছে। দর্শক, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক জলপথ হিসেবে স্বীকৃত। 1982 সালে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি অনুযায়ী সকল দেশের জাহাজের এই প্রণালী দিয়ে ট্রানজিট প্যাসেজ বা অবাধে চলাচলের অধিকার আছে। কিন্তু ইরান এই কনভেনশনে স্বাক্ষর করলেও এর নির্দিষ্ট কিছু অনুচ্ছেদ অনুসমর্থন বা রেটিফাই করেনি। ইরানের দাবি তারা কেবল সেই সব দেশকে ট্রানজিট প্যাসেজ সুবিধা দেবে যারা তাদের সাথে দ্বিপাক্ষিক চুক্তিতে আবদ্ধ এবং যারা ইরানের নিরাপত্তার জন্য হুমকি নয়। 2026 সালের এই সংকটে ইরান দাবি করছে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর অবরোধ আরোপ করেছে, তাই তারা রাইট অফ সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার অধিকার থেকে এই জলপথ বন্ধ রাখতে পারে। আর বাংলার জয়যাত্রা এই আইনি গোলক ধাঁধায় আটকে গেছে। দর্শক, বাংলার জয়যাত্রা আটকে থাকা কেবল একটি জাহাজের বিষয় নয়, এটি বাংলাদেশের সামগ্রিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তার উপর এক বিশাল আঘাত। জয়যাত্রা যেখানে সার বহন করছে, সেখানে কাতার ও সৌদি আরবে বাংলাদেশের আরো 6টি জ্বালানি জাহাজ আটকা পড়েছিল। বাংলাদেশে ইতিমধ্যে জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন এবং লোডশেডিং এর মাত্রা বেড়েছে। ইরান সচেতনভাবেই বাংলাদেশের জ্বালানি জাহাজগুলোকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাংলার জয়যাত্রার মতো সাধারণ পণ্যবাহী জাহাজগুলোকে আটকে রেখে তারা ঢাকার উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে। বাংলাদেশি শিপটির নাবিকদের একজন আক্ষেপ করে বলেন, তারা কি কেবলই রাজনৈতিক দাবার গুটি? তাদের কি দোষ যে তাদের এভাবে সমুদ্রের মাঝখানে বন্দী থাকতে হবে? দৈনিক আজকের পত্রিকা বিএসসির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, জাহাজে থাকা 31 জন নাবিকের জন্য পর্যাপ্ত খাবারের মজুদ আছে। জাহাজটি প্রতিদিন 18 টন সামুদ্রিক পানি পরিশোধন করতে পারে, তবে এর জন্য ইঞ্জিন পুরোদমে চালু রাখতে হয়। রেশনিং করে পানির ব্যবহার দৈনিক 6 টনে নামিয়ে আনা হয়েছে। দর্শক, ইরান কেন বাংলাদেশের জাহাজটিকে তৃতীয় দফায়ও অনুমতি দিল না, তার উত্তর কেবল একটি রেডিও বার্তার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি ইরানের ক্ষমতার আস্ফলন, মার্কিন অবরোধের জেদ এবং বিশ্ব রাজনীতি সেই নিষ্ঠুর খেলা যেখানে সাধারণ মানুষ এবং ছোট দেশগুলো বলির পাঠা হয়। দেখা যাচ্ছে ইরান বাংলাদেশকে সরাসরি শত্রু ভাবছে না, কিন্তু তারা বাংলাদেশকে তাদের পক্ষে আরো জোরালোভাবে দেখতে চায়। বাংলার জয়যাত্রা এখন সেই বন্ধুত্বের অগ্নি পরীক্ষার মাঝখানে দাঁড়িয়ে আছে। যতক্ষণ না মধ্যপ্রাচ্যের এই মহাযুদ্ধের মেঘ কাটছে, ততক্ষণ পর্যন্ত জয়যাত্রার এই অবরুদ্ধ যাত্রা হয়তো শেষ হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি কেবলমাত্র অর্থনীতি নিয়ে। এ কারণে যে রাজনীতি বলেন, পারিবারিক জীবন, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা সবকিছু নির্ভর করে আসলে অর্থনীতির উপর। আপনার টাকা আছে, আপনি ভাত পাবেন। টাকা আছে, আপনি চিকিৎসা পাবেন। টাকা আছে, আপনার পরিবার পরিজনের মুখে হাসি থাকবে। ফলে আপনার অনেকগুলো সমস্যা থাকা সত্ত্বেও আপনি স্বস্তির মধ্যে থাকবেন। কিন্তু আপনার পকেটে টাকা নেই, শরীর ভরা শক্তি, ঘরে সুন্দর স্ত্রী, সন্তান সন্ততি সফল সুস্থ, কিন্তু ঘরে চাল ডাল আটা আমাদের কিছু নেই। দিনার দায়ে আপনি জর্জরিত। ফলে এই পৃথিবীর সকল সুখ সম্পদ আপনার কাছে মুহূর্তের মধ্যে জাহান্নামে পরিণত হবে। এবং এভাবে অনেক আপাত দৃষ্টিতে সুন্দরতম মানুষ, যাদের পরিবার আছে, ঘর আছে, সংসার আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে, কেবলমাত্র আর্থিক দৈন্যতার কারণে যে হতাশা, সে হতাশায় অনেক মানুষ আত্মহত্যা করে।
অনেক মানুষ নিজের সন্তানকে বিক্রি করে দেয়, নিজের কন্যাকে বিক্রি করে দেয়, নিজের স্ত্রীকে অন্যের শয্যার সঙ্গী করে তারপরে যে টাকা উপার্জন হয় সে উপার্জন দিয়ে নিজের চাহিদা মেটায়। বহু নারী রয়েছে ইতিহাসে, অসম্ভব সুন্দরী, বিকৃত অভাবের তাড়নায় বিকৃত রুচির পুরুষের কাছে গিয়েছে। পুরুষ তার সঙ্গে যৌন সঙ্গম করেনি, বলেছে তোমার মাথার সব চুল ফেলে দিতে হবে। নারী টাকার জন্য নিজের মাথার চুল ফেলে দিয়েছে। তো এই অর্থনীতি, সেই অর্থনীতি এখন আমার জানা মতে স্বাধীনতার পরে এই বাংলায় প্রথম সবচেয়ে বড় মহাসংকটে পড়ে গেছে। সংকটের জন্য কে দায়ী? অনেকেই দায়ী, আপনিও দায়ী, আমরাও দায়ী। শেখ হাসিনা দায়ী, বিএনপি দায়ী, তারেক জিয়া দায়ী, বেগম জিয়া দায়ী। কে না দায়ী? সবার হাতে মোর অর লেস আমাদের এই অর্থনীতিটি ধ্বংস হয়েছে। কারণ কি? প্রথম কারণ হলো যে আমাদের দ্বারা রাজনীতিবিদ তারা বেশিরভাগ মানুষই অভাবগ্রস্ত, বেশিরভাগ মানুষই নিম্নবিত্ত দরিদ্র পরিবার থেকে আসছে। ভালো গাড়ি, ভালো বাড়ি, তারপরে ভোগ বিলাস, জামা কাপড় ইত্যাদির নানা লোভ লালসা, অপূর্ণ ইচ্ছা, আশা আকাঙ্ক্ষা রাজনীতিবিদদের মধ্যে থাকে। খুব অল্প সংখ্যক রাজনীতিবিদ আছেন যারা আব্দুল্লাহ আল মিন্টু কিংবা সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা সাবের হোসেন চৌধুরী বা অ্যাটলিস্ট আমি গোলাম মওলা রনি আমাদের মতো পরিশ্রম করে অর্থ উপার্জন করেছে, সফল হয়েছে। জীবনের ভোগ বিলাসের যত রকম উপকরণ আছে পার্থিব, সবই নিজের উপার্জিত ধন সম্পদ দ্বারা তারা পূর্ণ করেছে। ফলে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর কখনই আমাদেরকে ক্ষমতার যে মোহ, সেই মোহ দ্বারা রাষ্ট্রের একটি পয়সা ক্ষতিগ্রস্ত হতে দেয়নি। কিন্তু ধরুন যে মানুষটি ঢাকা শহরে একটা ফ্ল্যাট নেই, যার একটা ভালো গাড়ি নেই, ভালো কোনো জামা কাপড় নেই, কিন্তু সে যখন রাষ্ট্র ক্ষমতা পেয়ে যায় তার একটা কলমের সিগনেচারে হাজার হাজার কোটি টাকার প্রকল্প পাশ হয়। সে সরকারি আমলা হোক, সেক্রেটারি হোক, কিংবা মন্ত্রী হন, এমপি হন বা অন্য যে কোনো সাংবিধানিক পদে তারা থাকেন। তো তাদের মধ্যে যখন এই অভাব বোধ থাকে 99.99% ক্ষেত্রে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন। 2 নম্বর হলো যে আমাদের দেশের রাজনীতির মতো ব্যবসায়ীদের মধ্যে বিবর্তন খুব যাকে বলে দ্রুত হয়েছে। আমাদের দেশের আমি এখন বলতে পারি যে অনেকগুলো কোম্পানি, যাদের কোম্পানিতে 30,000 40,000 লোক চাকরি করছে, যাদের এক একটা কোম্পানির ব্র্যান্ড ভ্যালু 5,000 6,000 কোটি টাকা হয়ে গেছে। বেশি দিন আগে না, 93 94 95 সালে আমি তাদেরকে এই ঢাকা শহরে বলতে গেলে অসহায়ের মতো হাঁটতে দেখেছি। এটা সাইকেলে চলার মতো অবস্থা তাদের ছিল না। আচ্ছা, এই লোকগুলো এত দ্রুত ধনী হলো কি করে? তারা এই যে আমলাতন্ত্র, দুর্নীতিবাজ আমলাতন্ত্র, রাজনীতিবিদ তাদেরকে ব্যবহার করে যে সুযোগ নিয়েছে, কখনো ব্যাংক থেকে লোন নিয়েছে, কখনো কোনো একটা এসআরও, কাস্টমসের এসআরও পরিবর্তন করেছে, কখনো প্রতিপক্ষকে শেষ করে দিয়ে নিজেরা একচেটিয়া ব্যবসা করার জন্য তারা একটা মনোপলি শুরু করেছে। তো এই যে ব্যবসায়ীরা যারা এইভাবে হয়েছে তাদের আসলে টাকা ছাড়া আর কিছু নেই। এত মানে একজন বলছিলেন যে তিনি ধনীদের সঙ্গে চলেন না। এই কারণ হলো যাদের ধনসম্পদ আছে, টাকা পয়সা আছে, তাদের আসলে টাকা পয়সা ছাড়া আর কিচ্ছু নেই। এমনকি পোশাক আশাকও নেই। আমরা যে পোশাক আশাক দেখি ওটা বাহ্যিক, কিন্তু যে কারণে মানুষ পোশাক আশাক পরে নিজের লজ্জা স্থানকে ঢেকে রাখার জন্য, নিজেকে ঢেকে রাখার জন্য, অভিজাত দেখানোর জন্য, সে যে একটা মানুষ সেটা দেখার জন্য। কিন্তু আপনি অনেক ধনীকে দেখবেন তার মনের মধ্যে পশুত্ব রয়েছে। পশুদের যে উলঙ্গপনা, তার চেয়ে উলঙ্গপনা রয়েছে অনেক ধনীদের ব্যক্তিগত জীবনে। এই জন্য অনেক জ্ঞানী গুণী লোক ধনীদেরকে পছন্দ করেন না।
তা আমাদের দেশের ধনী ইংল্যান্ড আমেরিকা ধনীদের মধ্যে পার্থক্য হলো যে আমাদের ধনীরা জনকল্যাণে খুব অল্প লোক কাজ করেন। আমি প্রায় বলি যে আপনি যদি দেখেন বাংলাদেশে একটা ইস্পাহানি গ্রুপ, তারা জনকল্যাণে যে সকল কাজ করে, এমনকি আপনি গিয়ে দেখেন যে এই যে ভূমিদস্যু বলেন বসুন্ধরা গ্রুপ, তাদের যে সিএসআর প্রকল্পগুলো রয়েছে, তারা কতটি হাসপাতাল চালায়, কয়টি চক্ষু হাসপাতাল চালায়, কত শত মসজিদ চালায়। তাদের কোম্পানিতে 10,000 লোক শুধুমাত্র বসুন্ধরা গ্রুপের মধ্যে মানে কাজ করে, মানে যেখানে তাদের হেড অফিস কেন্দ্রিক ফ্যাক্টরিগুলো নয়। এই লোকদেরকে প্রতিদিন দুপুরে তারা বলতে গেলে নাম করা অবস্থায় মাগনায় খাবার খাওয়ায়। তো এই যে কল্যাণমূলক কাজ, ফলে অনেক বদনাম থাকা সত্ত্বেও কিন্তু আল্লাহ তাদেরকে বরকত দেয়। কিন্তু এরকম অনেক কোম্পানি আপনি ধরেন, আমি নাম বললাম না কোনো কোম্পানির, যারা বসুন্ধরার চেয়েও বড়, ইস্পাহানির চেয়েও বড়, কিন্তু চুরি চামারি গুন্ডামি বদমাইশি করে জেল জুলুম করে একেবারে নিজেরা শেষ হয়ে গেছে। এর কারণ হলো এদের জনকল্যাণে কোনো প্রকল্প নেই। তো এই যে জনকল্যাণে যাদের প্রকল্প নেই, এই সমস্ত লোভী ব্যবসায়ীদের খপ্পরে পড়ে রাজনীতিবিদ আমলারা যে একটা সিন্ডিকেট গড়ে তুলছে, সে স্বাধীনতার পর থেকে আজ অবধি, এমনকি পাকিস্তান জামানাতে এই সিন্ডিকেট ছিল, এটা ধারাবাহিকভাবে আজকের দিন পর্যন্ত ক্রমশ বেড়ে যাচ্ছে এবং বেড়ে তারা এই পুরো ইকোনমিটাকে এখন গ্রাস করতে বসেছে। আমাদের দেশে অন্তত 10টি ব্যাংক এই মুহূর্তে দেউলিয়ার পর্যায়ে আছে। সরকার কোনো মতে তাদেরকে কুইনাইন দিয়ে বাঁচিয়ে রেখেছে, কিন্তু যদি ওপেন আপ করে দেওয়া হয় 10টি ব্যাংক উইদিন 1 সপ্তাহের মধ্যে তারা দেউলিয়া হয়ে পড়বে। আচ্ছা, এরপরে গত 2 বছরে প্রাইভেট সেক্টরে কম করে হলেও সরাসরি 10 লাখ লোক চাকরি হারিয়েছে। মানে যারা বিভিন্ন ইন্ডাস্ট্রি বা শিল্প গ্রুপে চাকরি করত, হাজার হাজার প্রতিষ্ঠান, তারা 10 লাখ লোক যারা চাকরি হারিয়েছে, তাদের অবস্থা কি এখন চিন্তা করেন। এক ভ্যাকসিনকো, তারপরে এস আলম, এরপরে মেঘনা গ্রুপ, এরপরে আওয়ামী লীগের মালিকানাধীন অন্যান্য যে সকল গার্মেন্টস কোম্পানিগুলো রয়েছে, তারা, গাজী টায়ার, গাজী গ্রুপে 40,000 লোক চাকরি করত। এরকম কর্পোরেট যে হাউসগুলো আছে, এই সকল বড় বড় প্রতিষ্ঠানে যাদের ম্যান পাওয়ার 500 থেকে 50,000 পর্যন্ত ছিল, এইরকম 10 লাখ লোক চাকরি হারা হয়েছে। গত 1 বছরে অন্তত পক্ষে আরো 1000 গার্মেন্টস বন্ধ হয়েছে। এই গার্মেন্টসগুলো বন্ধ হওয়ার ফলে ব্যাংকগুলো বিপদে পড়েছে, কাস্টমস বিপদে পড়েছে, শিপিং কোম্পানি বিপদে পড়েছে, পোর্ট বিপদে পড়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি বিপদে পড়েছে, কনজিউমার যে প্রোডাক্টগুলো একটার সাথে আর একটা জড়িত, তারা বিপদে পড়েছে, এমনকি মসজিদ মাদ্রাসাগুলো বিপদে পড়েছে। এরাও ঠিক আগের মতো দান খয়রাত পাচ্ছে না। শিল্প অঞ্চলগুলোতে চাঁদাবাজি, মাস্তানি, রাহাজানি বৃদ্ধি পেয়েছে, পতিতাবৃত্তি বৃদ্ধি পেয়েছে, মাদক ব্যবসা বৃদ্ধি পেয়েছে এবং অনেক নারী জীবিকার তাগিদে রীতিমতো যাকে বলা হয় ভ্রাম্যমান পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়েছে। কোনো উপায় নেই। বুয়া হিসাবে, মানে ঢাকার যে সমস্ত এলাকাতে তো আসলে বুয়া পাওয়া যায় না, কিন্তু আপনি একটু গাজীপুরে যেয়ে দেখেন, সাভারে গিয়ে দেখেন, নারায়ণগঞ্জে যান, টঙ্গীতে যান, এ সকল এলাকাতে যে পরিমাণ মানুষ বেকার হয়েছে, নারী এবং পুরুষ কিভাবে হাহাকার করছে। অনেকগুলো প্রতিষ্ঠান 2 মাস 2.5 মাস যাবৎ ধরে স্টাফদের, মানে গার্মেন্টসদের বেতন দিতে পারছে না। তারা যে সকল বাসায় থাকে বা বাড়িতে থাকে, বাড়িওয়ালা তাদেরকে পাগল বানিয়ে ফেলছে। আবার বাড়িওয়ালাও ঠিক তারা ভাড়া না পাওয়ার কারণে তারাও প্রায় দেউলিয়া হওয়ার মতো অবস্থায় পড়ে গেছে। বাড়িওয়ালা মানে কি, ধরুন সাভারে একজনের 10 কাঠা জমি আছে, সে 20-25টা টিন শেড তুলে গার্মেন্টস কর্মীদেরকে ভাড়া দিয়েছে, ওটার উপরেই তার ঘর সংসার চলে, সেও ঠিক মতো চলতে পারছে না। এই সব মিলিয়ে ইকোনমির যে অশনি সংকেত, সেই অশনি সংকেত আসলে কোনো সরকারের পক্ষে রাতারাতি মোকাবেলা করা সম্ভব নয়। আমরা এরকম একটা
অর্থনীতির রাধাচক্রে পড়ে গেছি। আর যখন এরকম রাধাচক্রের মধ্যে পড়ে যায় কোনো একটা দেশ, তখন অনেক বিদেশি শক্তি এখানে অনুপ্রবেশ করে। রাজনীতির যে পরিবেশ সেটা হানাহানি মারামারিতে পরিণত হয়। সম্মানিত ক্ষমতাধর লোকগুলো আড়ালে চলে যায়। অস্থির প্রকৃতির যারা নিম্নবিত্ত লোকজন তারা সামনে এগিয়ে আসে। কলহ বিবাদ মারামারি কাটাকাটি নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে যায় এবং জনযুদ্ধ সিভিল ওয়ার, তার সঙ্গে সঙ্গে আপনার চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই প্রতারণা যে সকল সামাজিক ব্যাধিগুলো রয়েছে সেগুলো বাড়তে থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম